আপনি আপনার বক্তব্যে এটাও বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগ করা যাওয়ার পর অনেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের 106 নম্বর অনুচ্ছেদ মোতাবেক যেই কাগজটা আনা হয়েছে সেটাকে চ্যালেঞ্জও করা হয়েছে, যে চ্যালেঞ্জের কাগজপত্র কোর্ট দেখাতে পারেনি। ফলে আপনি কিসের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এইটা একটু আমার কৌতূহল, কারণ আপনার লেখালেখির সাথে আমি একটা দীর্ঘ সময় ধরে পরিচিত। আপনার কর্মকাণ্ডের প্রতি আমার এক ধরনের শ্রদ্ধা আছে। আপনার অনেক দ্বিমত আমি করি, আপনার অনেক বিরোধিতা আমি করি, কিন্তু আপনার অনেক কর্মকাণ্ডের সাথে আমার একদম একমত আছে। বিশেষ করে বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদের ব্যাপারে আপনার যেই আগ্রহ, সেই বা আপনি যেই কাজগুলো করছেন, অনেকেই বলে যে আপনি পশ্চিমাদের একজন লোক, কিন্তু আমি এটা কখনোই মানতে চাই না। আমি মনে করি যে ব্যক্তিগত সমস্ত স্বার্থের ঊর্ধ্বে আপনি কাজটা করেন, কিন্তু সেখানে আমার বিরোধিতা আছে। কিন্তু আমার একটা জিনিস জানার ইচ্ছা, আমি জানি না আপনি যদি লিখে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা জবাব আমরা জানবো। সেটা হচ্ছে যে এই যে এক নাকি একটা বৈঠকে একটা পাশ হলো প্রায় 7,000 কোটি টাকা এক্সট্রা, যেটা ডিপসিতে এক্সিলেট এনার্জিকে দেওয়া হলো, যেটা আমরা দেখলাম যে এক্সিলেট এনার্জি ফিরে যাও, তোমরা এখানে থাকতে পারবে না, এরকম কয়েকটা সংগঠনকে আমরা প্রতিবাদও করতে দেখলাম গত 7-9 এপ্রিল। সেই ছবিগুলো দেখলাম। তারপরে আমরা এটা তারপরে বন্দরের আপনার ডিপি ওয়ার্ল্ড কে দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমেরিকান নেভির তত্ত্বাবধানে থাকে এবং পাকিস্তানি নেভিকেও তত্ত্বাবধান করে। এদেরকে নিয়ে একটা সিরিয়াস কোশ্চেন আছে। তারপর করিডোরের প্রসঙ্গ, এই ব্যাপারে তেল গ্যাস বন্দর কমিটিকে আমি এখনো পর্যন্ত কোনো জরুরি, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে আপনি এখানে যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলোর মধ্যে আমার অনেক প্রশ্ন, যেমন আমি অলরেডি করেছি। এবং আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আপনি যে খুনের দায়টা মাননীয় প্রধানমন্ত্রীর উপর দিতে যাচ্ছেন, আমি একটু সিরিয়াসলি জানতে চাই যে এগুলো তো খুবই সাবজুডিস একটা ম্যাটার। এরকম একটা সাবজুডিস ম্যাটারে আপনার মতো এরকম একদম অসাধারণ একজন ইকোনমিক্স একজন টিচার, তিনি কিভাবে বলেন যে প্রধানমন্ত্রীকেই সমস্ত খুনের দায়টা নিতে হবে? এবং এই যে ওপেন স্টেটমেন্ট দিচ্ছে এই জঙ্গিরা বা ছাত্রবেশী জঙ্গি, যাদেরকে আমি জঙ্গি বলি, এদের ব্যাপারে আপনার কোনো বক্তব্য নেই। এদেরকে আপনি ছাত্র বলেই বারবার বলছেন, এবং এরা ওপেনলি বলার পরেও আপনি তাদেরকে কোনোভাবে বলছেন না দায়টা তাদেরকেও নিতে হবে। আমি সেই সময়টাতে আপনার চেন্নাইতে ছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য। আমার বিরুদ্ধে এখনো পর্যন্ত 18টা হত্যা মামলা হয়েছে, গণহত্যার মামলা হয়েছে। আপনি এটা নিয়ে দেখেছি, আপনি এটা নিয়ে সরব হয়েছেন, বলেছেন। কিন্তু এই যে একটা আপনি বারবার স্বৈরাচার বলছেন, স্বৈরাচারের কথা বলছেন, এই যে শিক্ষকদেরকে অপমান করা, পদত্যাগে বাধ্য করা, হত্যা করা, জবাই করা, রাস্তার মধ্যে পেটানো, কেউ আওয়ামী লীগ সমর্থন করেছে, কদিন আগে দুজন আপনার অভিনেতা সিদ্দিককে মেরেছে। তারপরে একটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্য দিয়ে গেছি বা যাচ্ছে দেশ। আমি আসলে এটাও জানতে চাই যে স্বৈরাচারটা ঠিক কোনটা করলে স্বৈরাচার হয়, বা স্বৈরাচার একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম আছে কিনা যে এতদিন পর্যন্ত করলে সেটা স্বৈরাচার হয়। আমার এগুলো একটু জানার ইচ্ছা, বিকজ আমি আগেই বলেছি যে আপনার শেষ, আমার প্রশ্ন শেষ। এবং আমি এটাও বলে রাখি যে আপনাদের যে সর্বজন কথা ম্যাগাজিনটা বের হয়, এটা একটা নিয়মিত পাঠক আমি। আপনাদের লেখালেখি চিন্তা ভাবনার সাথে আমি অত্যন্ত ক্লোজলি পরিচিত। আনু ভাই এই কথাটা পরিষ্কার করে বলেছেন, আমি যদি ভুল না করে থাকি, যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। আর যখন এখন বক্তব্যটা দিলেন তিনি বলেছেন ইয়েস, আমি সমরাস্ত্র বিশেষজ্ঞ নই, আমি জানি না এক্স্যাক্টলি কি ফেলা হয়েছে। আমি একটা লিড করেছি, আমি বলেছি সাউন্ড গ্রেনেড। আনু ভাই সেটাকে গ্র্যাব করেছে এবং তিনি বলেছেন হ্যাঁ এটা বিষাক্ত একটাই ছিল। কিন্তু প্রথমে আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে গুলি, এটা হচ্ছে প্রাণঘাতী আমার লেখার মধ্যে না। কিন্তু না, যেখানে আপনি জিনিসটা জানেন না, মানে এটা তো খুবই সিরিয়াস একটা অ্যালিগেশন না। মানে আমি যেহেতু নিজের লয়ার, আসলে আমি ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেই। আপনার মতো একজন শিক্ষক, বাংলাদেশে অন্যতম 10 জনের মতো একজন, আমি আপনাকে মানবই। আপনার মতো একজন শিক্ষক অন্য টম ডিক অ্যান্ড হ্যারি কি বললো এটা আমার জানার কথা না। আপনি যখন বলেন আপনি নিজের চোখে গুলি করতে দেখেছেন, তখন সেটার অনেক গুরুত্ব থাকে অ্যাজ এ পার্সন এবং আপনার প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী। বলেছি যে এটাকে শুধু জটিল করার দরকার নেই, ওইখান থেকে একটা বিষাক্ত আপনি গুলির কথা বলেছেন, প্রাণঘাতী জিনিস ফেলা হয়েছে। আপনি প্রাণঘাতী বলেছেন পরে। এখন আপনার তো এটা, আপনি যেহেতু জানেন না, যেহেতু একটা সাবজুডিস ম্যাটার,
এখন ওইখান থেকে কি ফেলা হয়েছে? কারণ র্যাব দাবি করেছে যে আগুনের জন্য তারা পানিও ফেলেছে। এখন তারা কি পানির জন্য, এখন আলটিমেটলি ব্যাপারটা যেহেতু এখন আপনার একটা কথা রেফারেন্স হিসেবে ভবিষ্যতে ব্যবহার হতে পারে, এই কারণেই আমি আসলে জিনিসটাকে টানছি। আদারওয়াইজ আমার টানার এই বিষয় নিয়ে টানার ইচ্ছা ছিল না। ফলে আপনি প্রথমে গুলি বলেছেন, পরবর্তীকালে বলছেন যে আপনি এখনো শিওর না, বোঝা যাচ্ছে আর কি, ইউ আর নট কোয়াইট শিওর। এই জায়গাটায় থাকবো যে এটা অবশ্যই প্রাণঘাতী অস্ত্র, সেটা গুলি হতে পারে। আচ্ছা, ঠিক আছে, যেহেতু বিচার চলছে আসলে আমাদের জানার কথা এটা প্রাণঘাতী অস্ত্র ছিল কিনা আমি অন্তত পক্ষে বলতে পারি না, আর আমি তো এখানে ছিলামই না। সো এভিডেন্স যেহেতু সাবজুডিস ম্যাটার, আমার পক্ষে বলা খুবই একটা টাফ ব্যাপার। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে যিনি প্রধান থাকবেন তাকে দায়টা নিতে হবে। 1971 সালে বাংলাদেশ পর্বের যেই নেতা, সেই নেতাদের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাজউদ্দিন আহমদ, তারপরে কামারুজ্জামান, ক্যাপ্টেন মনসুর, যারা ছিলেন, অনেকেই ছিলেন। তাহলে পাকিস্তান কি দাবি করতে পারে যে এই এত হতাহতের জন্য প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দায়ী? মানে আপনার কথা অনুযায়ী যে তিনি দায়িত্বশীল একটা পর্যায়ে থাকবে, আমার জিনিসটা একটু বুঝতে খুবই কষ্ট হচ্ছে। রাষ্ট্রের প্রধান বলেছেন, রাষ্ট্রের যিনি প্রধান, রাষ্ট্রের প্রধান হিসেবে এখন যদি ধরেন, এখন যদি আপনি শেখ মুজিব বা তাজউদ্দিন আহমেদ বা সৈয়দ নজরুল ইসলাম কিছুই দায়ী করেন, সেরকম দায়ীটা হচ্ছে এখন যারা আন্দোলনে ছিল তাদেরকে আপনারা যে দায়ী করছেন ওরকম একটা দায়ী। তাজউদ্দিন আহমেদ তো দেশের প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধের সময়। দেশের প্রধানমন্ত্রী কি তখন তো পাকিস্তান দখলদারদের হাতে ছিল। না, আমাদের তো একটা নতুন রাষ্ট্র গঠিত হলো 26শে মার্চে। নতুন একটা রাষ্ট্র হলো না 26শে মার্চে? নতুন রাষ্ট্র হয়েছে, কিন্তু সেটা কর্তৃত্ব, তারপর 10 এপ্রিলের মাধ্যমে সরকার গঠন করা হলো। হ্যাঁ, আমি তো অস্বীকার করতে পারি না। কিন্তু পাকিস্তানে যারা গণহত্যা করছিল তারা তো দখলদার পাকিস্তান সেনাবাহিনী। এক্স্যাক্টলি আমরা সেটাই জানি। কিন্তু ওই সরকারের দখলদার হাতে ছিল। কিন্তু আমি এটাই বলার চেষ্টা করছি যে রাষ্ট্রের প্রধান হলে যদি দায় নিতে হয়, মানে একটা সন্ত্রাসীর অপরাধের দায় নিতে হয়, তাহলে তো কাশ্মীরে যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটার দায় মোদীকে নিতে হয়, নরেন্দ্র মোদীকে নিতে হয়। ওয়েল, আপনার যদি এটা হয়, এইটা আপনার সাজেশন হলে আমি আসলে খুবই সবিনয়ে সেটা ডিফার করি। এই কারণে আমি ডিফার করি বা আমি দ্বিমত পোষণ করি এই কারণে, কারণ প্রকাশ্যে এসে টিভিতে বলছে যে আমরা হত্যা করেছি, যিনি সমন্বয়ক, অন্যতম প্রধান সমন্বয়ক, তিনি বলছেন যে আমি হত্যা করেছি। আমরা এমনও এটা দেখেছি যে এই হত্যাকাণ্ডের সময় একটা মিছিল যাচ্ছে, পুলিশ হচ্ছে একদম আলাদা একটা জায়গাতে, হঠাৎ করে দুটা ছেলে মানে দুম করে পড়ে গেল। আমরা সাইপারের কথা বলেছি। ফলে এই পুরো ব্যাপারটা যেটা একটা সুষ্ঠু তদন্ত হতে পারতো, এটা নিয়ে কথা বলা হতো, পুরো দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে। এবং বাংলাদেশের সংবিধানে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার বলেও কিছু নাই আসলে। হ্যাঁ, কাগজে কলমে, এবং বাংলাদেশের সংবিধানকে যদি আমরা মানতে যাই তাহলে এখনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত, মানে এটা অনেকে মানে কিংবা না মানে না, আমার সংবিধান অনুযায়ী আমি এটা বলতে চাই। আপনাকে এই কথাগুলো বলবার একটা সুনির্দিষ্ট কারণ আছে, অন্য কেউ হলে আমি এই আলাপটা তুলতাম না। কারণ আমি জানি যে আপনি কতটুকু ভয়ঙ্কর ভাবে বিরোধী, এই স্বাধীনতা বিরোধী চক্রদের বিরুদ্ধে, এটা আমার জানা আছে ব্যক্তিগতভাবে। ফলে ওই সাহসটা নিয়ে আমি কথা বলতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় যে এই খুনের দায়টা তার উপরে যেভাবে চাপাচ্ছেন, এইটা প্রপোর্শনেট না, এটা ডিসপ্রপোর্শনেট এবং এটা অনুচিত। এবং আমি মনে করি যে এটা বিচার, আপনি যেটা নিয়ে আজকে প্রশ্ন রেজ করেছেন ফেসবুকে, যে এতগুলো মানুষকে আপনার দায়ী, এতগুলো মানুষের নাম দিয়ে দেওয়া হচ্ছে, 2000, 3000, 4000, আমি দেখেছি ফেসবুকে আপনি লিখেছেন। তাহলে তো ব্যাপারটা এরকমই দাঁড়ালো যে আমি গড়পড়তা একজনকে দিলাম, তাহলে একজন আসামি করলাম না আমরা সমন্বয়কদের কাছ থেকে। আমি ধরে নিলাম যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি এইভাবে সামলাতে পারবেন, ওইভাবে সামলাতে পারবেন, এইটা আপনি মিন করতে চাইছেন। কিন্তু আমরা কি এখন পর্যন্ত দেখেছি এই উপদেষ্টাদের কেউ একজন এই খুনের আসামি হয়েছে? যেহেতু তারাও জড়িত থাকতে পারে বলে মনে হয়, তাহলে এই যে তাদের শক্তি প্রদর্শন, ক্ষমতাতে আছে বলে তারা মামলার আসামি হচ্ছে না, এটা কি স্বৈরাচারমূলক বা নিবর্তনমূলক কাজ হচ্ছে না? এই নিবর্তনমূলক কাজের ব্যাপারে হোয়াট ইজ ইউর টেক? জি, প্রফেসর আনু মোহাম্মদ, আমরা দেখেন কত পুলিশ হত্যা হয়েছে, এমনকি মুক্তিযুদ্ধের সময় কোনো থানা নাকি আক্রান্ত হয়নি যতদূর আমি জানতে পেরেছি। সেখানে 400-র মতো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো তো রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, তাই না? তো সেই সংক্রান্ত মামলাগুলো কি, সেখানে যারা এই সমন্বয়ক তারা দাবি করছে যে তারা
না পড়ালে সরকার পতন হতো না, তো অটোমেটিক্যালি তো তারা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী হয়ে যায়। এই বিষয়গুলি তো আপনারা তুলছেন না কেন? আপনার মুক্তিযুদ্ধের সময় থানা আক্রমণ হয়নি, তথ্যটা ঠিক না। মুক্তিযুদ্ধের সময় যারা ভেতরে বিভিন্ন বাহিনী ছিল, মুক্তিযুদ্ধে তো একটা ছিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যে স্বাধীন বাংলা সরকার, যেটা, আর ভেতরে অনেক বাহিনী ছিল, এটা কাদের সিদ্দিকী থেকে শুরু করে অনেক বাহিনী ছিল। তো তাদের যে সমস্ত রিপোর্ট গুলো পাওয়া যায়, সেখানে তারা অনেক থানা দখল করেছেন, করে সেখান থেকে অস্ত্র নিয়েছেন, অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করেছেন। সুতরাং এটা থানা দখলের কোনো ঘটনা। স্যার মুক্তিযুদ্ধের এটার মধ্যে পার্থক্যটি কি? এটা ছিল ঢাকায় কেন্দ্রীভূত, জুলাই ছিল ঢাকায় কেন্দ্রীভূত, আর মুক্তিযুদ্ধ ঢাকার বাইরেও হয়েছে, প্রধানত ঢাকায়। সারা বাংলাদেশের থানাগুলো লুটপাট করেছে, জ্বালিয়ে দিয়েছে। তো আপনার কি মনে হয় এটা একেবারেই সাধারণ ছাত্ররা করেছে, কিংবা আপনারা যারা আন্দোলনে ছিলেন আপনাদের আন্দোলন একটা যখন হয়, একটা গণঅভ্যুত্থানের একটা পরিস্থিতি যখন তৈরি হয়, যেমন উনি যেটা বললেন, নিজুম মজুমদার যেটা বললেন যে শেখ হাসিনা এটা সাবজুডিস ম্যাটার, এগুলি হলো যে আইনের একটা প্রক্রিয়া, কিন্তু গণঅভ্যুত্থান তো আইন মেনে হয় না, গণ আন্দোলন আইন মেনে হয় না। মুক্তিযুদ্ধ বাংলাদেশের যত গণঅভ্যুত্থান হয়েছে, মুক্তি কোনোটাই আইন মেনে তো হয় না, আইন মেনে তো হয় না। এটা জনগণের যদি অংশগ্রহণটা সেই মাত্রায় আসে এবং তাদের ক্ষোভ এবং ক্রোধ যদি ওই মাত্রায় যায়, তাহলে তার একটা প্রকাশ ঘটে, সেটা তো আইন মেনে হবে না, পরে সেটা আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে হয়। এবং তদন্তের কথা যেটা বললেন, সেটা শেখ হাসিনার সময় কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে, সেটা শেখ হাসিনার পক্ষ থেকে গ্রহণযোগ্য ভাবে এইগুলিকে উপস্থাপন করার ঘটনাও কিন্তু ঘটেনি, সেটা আসলে তাদেরই দায়িত্ব। কমিটি করেছিল আবু সাইদ হত্যার পিছনে, তারা কিন্তু তদন্ত কমিটি মানে জুডিশিয়ারি কমিটি করেছিল। সেটা আবু সাইদ করলে তো হবে না, ওখানে তো শত শত লোক মারা গেছে ততদিনে। এত এই সবকিছুকে এরকম অস্বীকার করার কারণেই বাংলাদেশে কোনো অগ্রগতি হয় না। মানে বাংলাদেশে যদি কালচারটা থাকতো, যেমন এই যে এখন যারা ছাত্ররা আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যেটা নিয়ে আমি আজকেও লিখেছি, এই যে মব ভায়োলেন্স কিংবা বিভিন্ন জায়গায় আক্রমণ, এই সেই, এবং ক্ষমতার বলে বিভিন্ন জায়গায় দখল ইত্যাদি, এই কালচারটা তো আজকে নতুন আসে নাই। এখন এটা আক্ষেপের বিষয় হচ্ছে, বাংলাদেশের মানুষের হতাশার বিষয় হচ্ছে যে ওই ধারাবাহিকতাটা রয়ে গেছে। মনে হচ্ছে যে এই কাজগুলো যে এটা আপনারা হয়তো আপনাদের চোখে পড়ে নাই কিংবা আপনাদের মনোযোগের মধ্যে আসে নাই, এই কাজগুলোই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করত, এবং তারা বিভিন্ন জনের নাম নিয়ে দখল করা, উচ্ছেদ করা, এই সমস্ত কাজগুলো করত, এবং সেইখানে যে ট্যাগিং করা, এই কালচারটা ওই সময় তৈরি হচ্ছে। আসলে যেটা আমার নিজের একটা মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তার সাথে তো আরো অনেকগুলো দল ছিল, এবং এমন বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে তারা জিতেছিলেন। তাদের পক্ষে খুবই একটা ভালো সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে দাঁড় করা। সেটা উল্টো যেটা দেখা গেল যে প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়ে একেবারেই একটা সমস্ত কোনো প্রতিষ্ঠানই আর অবশিষ্ট ছিল। এখন যেটা হয়েছে জুলাই এই গণঅভ্যুত্থানের পরে যেটা হয়েছে, ওই ধারাবাহিকতা থেকে আমরা এখনো বেরোতে পারিনি। সেটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে এবং কঠিন অবস্থা তৈরি করছে, এবং আমাদেরও এখনো এই কথাগুলো বলতে হচ্ছে। এখন আমরা যখন কথা বলি, তখন কথা বলতাম, তখন আমাদের বলা হতো যে আমরা বিএনপি জামাতের পক্ষে কথা বলছি। এখন যেটা বলা হচ্ছে, তখন বলা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। তো এইগুলি সত্য কথা কেউ শুনতে চায় না, সেটা একটা সমস্যা। আর নিজেদের যে আত্মপর্যালোচনা কিংবা আত্মসমালোচনা কিংবা নিজেদের ভুল স্বীকার করে নিজেদের সংশোধন করার চেষ্টা, এই সংস্কৃতির এই ন্যূনতম দিকগুলি যদি থাকতো, আজকে চিন্তা করেন যে শেখ হাসিনা যদি 2014-18 পার করেও যদি একটা নির্বাচন মোটামুটি করতেন তিনি গ্রহণযোগ্য, তাহলে তো তাকে পালাইতে হইতাম। তিনি পদত্যাগ করেছেন, করেন নাই, এই যে আইনি বিতর্ক নিজুম মজুমদার তুললেন, ওগুলো নিয়ে তো কথা বলার বিষয়। আমি তো পদত্যাগ পত্র দেখি নাই, কিন্তু তিনি তো দেশ থেকে চলে গেছেন, দায়িত্ব ছেড়ে চলে গেছেন, এবং সেই অবস্থাটা তো হইতো না। এবং এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই যে পুরো আওয়ামী লীগের এই যে বিপর্যয়, এটা ঘটতো না যদি হয়তো এমন হইতো যে তার সিট কম থাকতো, বিরোধী দলে থাকতে হইতো। এই যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে অবজ্ঞা করা এবং একচ্ছত্র ক্ষমতা রাখা, ক্ষমতা চিরস্থায়ী করার যে জন্য ধর্মীয় গোষ্ঠীগুলিকে ব্যবহার করা, হেফাজতকে কোলের মধ্যে নিয়ে আসা, এই প্রক্রিয়ারই ফলাফল তো আমরা এখন পাচ্ছি। কিন্তু এই ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে স্যার আমি তো দেখি না এখন আপনারা কথা বলেন, আমার এটা খুব বড় কষ্টদায়ক। সুলতানা রহমানের তো দৃষ্টিশক্তি নিয়ে আমার এখন
একটা প্রশ্ন হচ্ছে, কারণ আমার ফেসবুকে যদি আপনি দেখেন আর কিছু না দেখেন, আমি দেখি না স্যার, সত্যি আমি দেখি না। আমি দুই একটা দেখবেন কমেন্ট তো, আপনার ফেসবুকে করেছি, না করলে তো হবে। আপনি কি এখনো বুঝতে প্রত্যেকটা পারছেন বিষয় না? নিয়ে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমার লেখা আছে, এবং আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এগুলো নিয়ে অনেক কর্মসূচি হচ্ছে। তারা যে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে, মাজার মন্দির এবং বিভিন্ন জায়গায় সংখ্যালঘিষ্ঠ, শুধু হিন্দু সংখ্যালঘিষ্ঠ না, মানে মুসলিমদের মধ্যে সংখ্যালঘিষ্ঠ যারা আহমেদিয়া এবং আহমেদিয়া না, মাজারপন্থী যারা, তরিকাপন্থী যারা, তাদের উপরে যে সমস্ত আক্রমণ হচ্ছে, এগুলি নিয়ে আমাদের অনেক কর্মসূচি এর মধ্যে রয়েছে। সেটা এই আওয়ামী লীগের সময় যেমন স্যার সেই কর্মসূচিগুলি আমার শুধু কাছে মনে হতো, আসে না, না, কারণ কোন আপনাদের শুধু- গণমাধ্যম স্যার না, আপনাদের শুধু মনে হতো- কর্মসূচিগুলো আমার কাছে আসে না, কারণ কোন গণমাধ্যম সেগুলো প্রচার প্রকাশের ব্যবস্থা করে না। গণমাধ্যম আপনি বলছেন আগে নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের, এখন এই সরকারের এই সমন্বয়কদের নিয়ন্ত্রণে, নয় কি? না, নিয়ন্ত্রণ সেগুলি একটা আছে, কিন্তু পত্র পত্রিকায় এইসব খবর আমাদের এই সমস্ত প্রতিবাদের খবর প্রকাশিত হয়নি একদম তা তো না। এটা কয়েকদিন, গত এক সপ্তাহের মধ্যেই কয়েকটা কর্মসূচির খবর আছে, আজকেও আমার লেখা আছে।